নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আজকে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে। এই অটিজম শব্দটার সঙ্গে আজকাল আমরা অনেকেই কম বেশি পরিচিত, কিন্তু অটিজম শব্দটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারে যারা ছোট্ট ছোট্ট সদস্য রয়েছে তাদের জীবনে কতখানি প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। এই অটিজম কেন হয়, আর যারা অটিজমে আক্রান্ত বা যাদের মধ্যে অটিজমের সমস্যা রয়েছে তারা কিভাবে তাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে অটিজমের সঙ্গে কোপ আপ করবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা। আর আজকের এই আলোচনা আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে গিয়েছি তিনি আমাদের সকলের ভীষণ প্রিয়, সকলের ভীষণ পরিচিত পেডিয়াট্রিক অকুপেশনাল থেরাপিস্ট ডক্টর তাপস বাসু। নমস্কার স্যার, আপনাকে অ্যাক্সলেপিয়া হেলথে স্বাগত জানাই। স্যার, একদম প্রথম যে প্রশ্নটা রাখবো, একদম দর্শকদের উদ্দেশ্যে সহজভাবে বলুন যে অটিজম ব্যাপারটা কি এবং কেন হয় আসলে। অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। আচ্ছা, ঠিক আছে, এটা কোনো ডিজিজ নয় যে পার্টিকুলার একটা রোগ হলো তার একটা ওষুধ দিলাম সেরে গেল। এবার এই অটিজম একটা ডিসঅর্ডার মানে অনেকগুলো সমষ্টিগত কারণ মিলে বা অনেকগুলো সিমটম মিলে যখন প্রকাশ পায় তখন আমরা তাকে বলি অটিজম। আচ্ছা, এবার অটিজম কি সেটা যদি বলতে চাই, কোর সমস্যা হচ্ছে সোশ্যাল ইস্যুস এবং কমিউনিকেশন ডিসঅর্ডার। তাহলে অটিজম কি? সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন ডিসঅর্ডার। এছাড়াও আমরা দেখি ম্যাক্সিমাম অটিস্টিক পপুলেশনের মধ্যে সেন্সারি ডিফিকাল্টিসও থাকে। আচ্ছা, তো ইউজুয়ালি এই তিনটে কন্ডিশন যদি থাকে তখন আমরা বলতে পারি যে সেই মানুষটির বা সেই বাচ্চাটির অটিজম আছে। স্যার, আপনি এই যে তিন ধরনের সমস্যার কথা বলছেন, তো সেক্ষেত্রে অনেক বাবা মায়েরই একটা অভিযোগ থাকে, বলতে শুনেছি যে সোশ্যালাইজ হওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে। এই ব্যাপারটা যদি একটুখানি ক্লিয়ার করেন। দেখুন, সোশ্যালাইজেশনটা যেটা হচ্ছে এটা একটু আমাদের হায়ার কগনিশনের জায়গা, মানে আমাদের যে বুদ্ধি, এক্সিকিউটিভ ফাংশন, কগনিশন, তার উপরে আসে মেটাকগনিশন। এই দুটো মিলিয়ে আমাদের সোশ্যালাইজেশন তৈরি হয়। এই যে আপনি আমার সামনে বসে আছেন, আমি আপনাকে দেখছি, দেখবেন আপনি যখন অচেনা কাউকে দেখেন আপনার মনে তার প্রতি একটা ধারণা তৈরি হয়। একদমই ঠিক আছে। বা আমরা দেখবেন কর্মক্ষেত্রেও দেখি যে আচ্ছা এই মানুষটা এরকম হতে পারে। এইটাকে বলা হয় থিওরি অফ মাইন্ড। আচ্ছা, ঠিক আছে। এই যে আমি বুঝতে পারলাম, পারসিভ করতে পারলাম, বা এই যে আমরা ছোটবেলা থেকে লার্ন করছি কোনো কিছু, যেমন একটা বলটাকে যদি আমি একটু অন্য কিছু ডিজাইনও করে দিই আপনি কিন্তু দেখে বলবেন এটা বল, কিন্তু অটিজমের ক্ষেত্রে এটা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। ঠিক তেমনি তাদের যেহেতু এই যে বললাম ইমোশনাল ডিসরেগুলেশনটা হচ্ছে, যেটা আমাদের ব্রেনের একটা জায়গা আছে অ্যামিগডালা, সেই জন্য কি হয় তারা কানেকশন তৈরি করতে পারে না। আচ্ছা, এই জন্য দেখবেন অটিজমের যারা আছে কোনো কিছু আইডেন্টিফাই করতে তাদের অসুবিধা হয় না, আইডেন্টিফাই করতে পারে কিন্তু কানেকশন বিল্ড আপ, যেটা ম্যান টু ম্যান কানেকশন। ঠিক আছে। এই জন্য আমরা কি করি, যখনই কোনো বাচ্চা আমাদের কাছে আসে আমি তাদেরকে হিউম্যান কানেকশন বিল্ড আপের প্রতি প্যারেন্টসদেরকে অনেক বেশি প্রমোট করি। আচ্ছা, ঠিক আছে, কারণ ওটাই তাদের একটা বড় সমস্যা। এবার যেটা হচ্ছে এই যে কানেকশন বিল্ড আপ, এই ক্ষেত্রে কেমন হয় আমি আপনাকে বলছি। ধরুন একটা অ্যাডাল্ট অটিস্টিক পারসন, সে আপনার মুখের উপরে সত্যি কথাটা বলে দেবে। যেমন ধরুন আমি যদি বলি হাজব্যান্ড ওয়াইফ কোথা থেকে ঘুরে আসলো, প্রচণ্ড টায়ার্ড, ওয়াইফ একটা খাবার বানিয়ে দিল। ইউজুয়ালি হাজব্যান্ড কি বলে, খারাপ হলে বলে না খুব সুন্দর হয়েছে, কিন্তু অটিস্টিক হলে বলে না একদম নুন কম তেল কম, ভাল লাগছে না। তো এবার বুঝতে পারছেন ডিফিকাল্টিটা কোথায়, রিলেশনটাকে মেনটেন করার ক্ষেত্রে। ইভেন ধরুন যদি কোনো পার্সন থাকে যে এই সত্যিটাকে সোজাভাবে নিতে সক্ষম, যে অবশ্যই সেই মানুষটার সাথে থাকতে পারবে। আর আমাদের যে ভুল ধারণা যে অটিজম আছে মানেই সে সোশ্যালাইজেশন একদম পারবে না, তা নয়। অটিজমে কি হয়, তাদের সোশ্যালাইজেশন টেকনিকটা অন্যরকম হয়। মানে তাকে তার মতো করে গ্রহণ করতে সে তার মতো করে আপনার সাথে ইন্টারাকশন করবে। হয়তো সে একটা ওয়ার্ড বললো, সেই ওয়ার্ডটা আপনার সাথে বলার জন্য তার ভিতরে কিন্তু একটা বড় স্ট্রাগল চললো। ঠিক আছে। এবং সেই ওয়ার্ডটা তার থেকে যে আপনার প্রতি বেরোলো, এই যে কানেক্ট করার চেষ্টা, এটা হয়তো আপনার কাছে খুব ছোট, কিন্তু তার থেকে কিন্তু এটা তার তরফ থেকে একটা বিশাল বড় এফোর্ট। এবং এই কিউগুলো যদি আমরা ধরতে শিখে যাই তাদের সোশ্যালাইজেশন আস্তে আস্তে আমরা এনহ্যান্স করাতে পারি। এবার আসি কমিউনিকেশন, যেটা বাবা মাদের প্রচণ্ড কোশ্চেন থাকে যে স্যার আমার বাচ্চা কবে বলবে। এখানেও আমাদের কিন্তু এই জিনের ভূমিকা আসছে। কিছু কিছু জেনেটিক মিউটেশন আছে, যদি থাকে সেক্ষেত্রে ভার্বাল হওয়ার চান্সেসটা অনেকটাই কম। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এসে যখন জিজ্ঞেস করে যে স্যার আমার বাচ্চা বলবে কি না, এখনো অবধি মানে আমাদের যে মেডিকেল সায়েন্স আছে সেখানে এখনো কোনো বায়োমার্কার পার্টিকুলার আসেনি যেটা বলতে পারে যে হ্যাঁ এই অটিজমের বাচ্চাটি কথা বলবেই না, বা এই বাচ্চাটি এখন বলছে না হয়তো অমুক বছরের পরে বলবে।
সেই জন্য এই ভুল প্রোপাগান্ডার মধ্যে পড়বেন না। একদম। আর যেটা হচ্ছে আমি আবারও বললাম, অটিজম ইজ নট আ স্পিচ ইস্যু। হ্যাঁ, একটা বোবা মানুষেরও অটিজম হতে পারে। একদম। ইটস আ কমিউনিকেশন ইস্যু, মানে মনের ভাব প্রকাশ করা। তো যদি বাচ্চা কানেকশন বিল্ড আপ করতে সমস্যা। এক্স্যাক্টলি মনের ভাব প্রকাশ যদি আমি করতে পারি, ইশারার মাধ্যমে হোক বা মুখে বলে হোক, মুখে বলতে পারছি না ইশারার মাধ্যমে করছি, ইটস ওকে, ঠিক আছে। তো সেই জন্য এই যে কথা বলার দিকে আমরা ফোকাস করি, তার আগে আমাদের কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে কথা বলা। বাচ্চা দেখবেন সবার লাস্টে কথা বলা শেখে, সব শিখে যায় তারপরে লাস্টে শিখছে। তো আমাকে তার আগে দেখতে হবে যে প্রত্যেকটা স্টেপ সে ঠিক করে শিখেছে কিনা। যদি সেখানে গাফিলতি থাকে, আমাদের আগে কি করতে হবে, ওই জায়গাগুলোকে ভরাট করতে হবে। তাহলে দেখবো অটোমেটিক্যালি আস্তে আস্তে স্পিচ আসা শুরু হয়েছে। একদম। ঠিক আছে। এবার নেক্সট আসছি হচ্ছে সেন্সারি। হ্যাঁ, সেন্সারি আমরা শুনেছি সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার। সেন্সারি ইস্যু 3 প্রকারের হয়। একটা হচ্ছে সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডার, সেন্সারি মডিউলেশন ডিসঅর্ডার, আর একটা হচ্ছে সেন্সারি ডিসক্রিমিনেশন ডিসঅর্ডার। আচ্ছা। এবার প্রসেসিং মানে কি, আমি যে ইনফরমেশনটা পাচ্ছি, আমার সপ্ত সাতখানা যে ইন্দ্রিয় কাজ করছে তার দ্বারা, সেটা আমার ব্রেনে ঠিক করে প্রসেস করতে পারছি না। ঠিক আছে। আমি কখনো কখনো মনে হচ্ছে আমার বেশি এই সেন্সটা দরকার, কখনো কখনো মনে হচ্ছে না এই সেন্সটা আমাকে প্রচণ্ড ট্রাবল দিচ্ছে। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে সেন্সারি মডিউলেশন, মানে কতটা ইন্টেন্সির সাথে আমি সেই সেন্সারি ইনফরমেশনটাকে ফিল করছি। মানে কেউ যদি আপনাকে মারলো, কতটা ইন্টেন্সিটির সাথে আপনি ফিল করছেন। ঠিক আছে। নেক্সট হচ্ছে সেন্সারি ডিসক্রিমিনেশন, মানে আপনি কটন দিয়ে আমি আমার হাতে টাচ করলাম, আবার আমি একটা হাত দিয়ে টাচ করলাম, এই যে দুটো ডিফারেন্স আমরা বুঝতে পারি। অটিজমের ক্ষেত্রে যাদের সমস্যা হয়, এবার ইউজুয়ালি আমরা দেখি সেন্সারি প্রসেসিং ডিসঅর্ডারটা প্রচুর। ঠিক আছে। আচ্ছা। যেটা বিহেভিয়ার হিসাবে আসে, রিপিটেটিভ বিহেভিয়ার বা বসে বসে দুলছে, ঠিক আছে, এগুলো সেন্সারি ইস্যুস। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা আছে, আমরা দেখেছি যখন আমরা সেন্সারি অ্যাসেসমেন্ট করি, যেটা ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট, সেখানে দেখেছি বাচ্চা এডিএইচডি আছে বলে বাচ্চার হাইপার অ্যাক্টিভিটিটা অ্যাজ এ সেন্সারি ইস্যু হিসাবে প্রজেক্ট করছে। আচ্ছা। সেই জন্য আমি বললাম ডায়াগনোসিসটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট, সবার আগে ওটা দরকার। আর একটা জিনিস যেটা হয়, আমরা যেটা মানে প্রচণ্ডভাবে মিস করি, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনও কিন্তু একটা সেন্সারি ইস্যু। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এবার যখন মাইগ্রেন হচ্ছে, বাচ্চা কি করছে, দেওয়ালে মাথা ঠুকছে, হেড ব্যাঙ্গিং বলি, হ্যাঁ, আমরা ভাবি সেন্সারি ইস্যু। ঠিক আছে। সেই জন্য আমাদের অ্যাজ এ ক্লিনিশিয়ান এগুলোকে আমাদের খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। এবং কারোর হচ্ছে ভেস্টিবুলার মাইগ্রেন বলে একটা সমস্যা হয়, তো কোথায় ব্যাং করছে, মাথার কোন এরিয়াটাতে ব্যাং করছে, এই জায়গাগুলোকে যদি আমরা একটু ভালো করে অবজার্ভ করি এবং আমরা যদি আরও ডিটেলসে তাদের প্রতি আমাদের অবজারভেশনটাকে রাখি, তাহলে কিন্তু এগুলো আমরা ছোট্ট ছোট্ট করে পিক করে এবং ট্রিটমেন্ট করলে এগুলো খুব ইজিলি ঠিক হয়ে যায় এবং বাচ্চাটা একটা বিশাল বড় রিলিফ পায়। হ্যাঁ, বুঝতে পারলেন? মানে এই যে সেন্সারি সমস্যার জন্য যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো মোটামুটি ট্রিটেবল। হ্যাঁ, সেন্সারি সমস্যাটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশনাল, মানে এখন আছে, ট্রিট করলাম, বেটার হয়ে গেল, আচ্ছা, আবার অনেক সময় ঘুরে চলে আসে। ঠিক আছে। তো এই জন্য এগুলো হচ্ছে, এই জন্য প্যারেন্টস যদি অ্যাওয়্যার থাকে যে কোনটা কোন সেন্সেস, কোনটার জন্য কেন করছে আমার বাচ্চা, তাহলে জেনে গেল, সে বাড়িতে সেই নিডটাকে, সেই সেন্সারি নিডটাকে আস্তে 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 নর্মাল যে স্টিমুলেশন আছে, যেটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, তার থ্রু আমরা ফুলফিল করতে পারি। আচ্ছা, এই অটিজমটা কেন হয় আসলে? অটিজম অ্যাকচুয়ালি এখনও অবধি যা সায়েন্স বলছে, মেডিকেল সায়েন্স, তার দুটো স্টাবলিশ কারণ পাওয়া গেছে। একটা হচ্ছে জেনেটিক কারণ, একটা হচ্ছে এপিজেনেটিক কারণ। আচ্ছা। এবার বাবা মায়ের মধ্যে একটা ধারণা চলে যে জেনেটিক মানেই কি আমার কারণেই হয়েছে সন্তানের, একদম সেটা কিন্তু নয়। জেনেটিকের মধ্যে আবার 2 ধরন আছে, যেটা বাবা মা বা বংশের থ্রু বাচ্চার মধ্যে আসছে, সেটাকে বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে কারোর কোনো সমস্যা নেই, বাচ্চাটির নিজস্ব একটা মিউটেশন হয়েছে। আচ্ছা। বাচ্চাটি যখন পেটে ছিল, গর্ভের মধ্যে ছিল, তখন গিয়ে তার মধ্যেই শুধু ওই মিউটেশনটা হয়েছে, যার জন্য বাচ্চাটির অটিজম হয়েছে। আচ্ছা। এছাড়াও এখন আরও বিভিন্ন থিওরি আসছে, যেমন গাট ব্রেন অ্যাক্সিস, যে গাটের কিছু মানে ব্যাকটেরিয়ার যদি সংখ্যার তারতম্য ঘটে, সেক্ষেত্রেও হয়তো অটিজমের প্রভাব ফেলছে, বাট এখনও সেগুলো সায়েন্টিফিক্যালি ফুললি স্টাবলিশড নয়। আচ্ছা। সেই জন্য আমরা এখন বলতে পারি যে জেনেটিক কারণ আর হচ্ছে এপিজেনেটিক। এপিজেনেটিক মানে হচ্ছে পরিবেশগত কারণ, যে আমরা যে পরিবেশে আছি, যেরকম ধরুন আমরা এখন দূষণের মধ্যে থাকি, যখন বাচ্চাটি গর্ভাবস্থায় ছিল তখন মায়ের এমন কিছু টক্সিনসের সাথে এক্সপোজার হয়েছে, বা ধরুন মায়ের এমন কোনো রোগ হয়েছে, যেমন টিউবারকুলোসিস, মেনিনজাইটিস, এই ধরনের যদি সমস্যা হয়, বা মায়ের যদি সুগার থাকে, সেক্ষেত্রে দেখা গেছে যে অটিজমের প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যায়। আচ্ছা।
আর আরেকটা যেটা এখন খুব আমরা পাচ্ছি সেটা হচ্ছে আইভিএফ বেবিদের মধ্যে। কেন? কারণ অ্যাকচুয়ালি যেটা হয়, আইভিএফ বেবি ম্যাক্সিমামলি সবই প্রিটার্মে ডেলিভারি হয়, এবং সেক্ষেত্রে আমরা দেখছি যে প্রিটার্ম ডেলিভারির কারণে অনেক সময় বাচ্চাদের ব্রেনের একটি অংশ আছে যেটি একটু হ্যামারেজ হচ্ছে, যার কারণে সেরিব্রাল পালসি ডেভেলপ করার চান্সেস অনেক বেশি। এবং এই বাচ্চাগুলোর মধ্যে এডিএইচডি বলুন বা অটিজম বলুন, সেগুলোর মানে প্রিটার্ম ডেলিভারিটা একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে। বাংলাটাই আমি বলতে পারছি না না, আপনি ইংলিশে বলুন, কোনো অসুবিধা নেই। মানে সেই প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যাচ্ছে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন একদম শুরুতেই যে কয়েকটা বিষয় আপনারা মার্কার হিসেবে রেখেছেন যেটা দেখে সাধারণত বাচ্চাদের বোঝা যায় অটিস্টিক কিনা, তো কি কি লক্ষণ দেখলে বাবা মারা একদম প্রাথমিক অবস্থায় আইডিয়া করতে পারে? দেখুন, এখন মানে আমাদের পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা টুলস ডেভেলপ হয়েছে, একটা অ্যাসেসমেন্ট, যেটা জন্মের পরপরই আমরা করতে পারি, মানে বার্থ থেকে 6 মান্থের মধ্যেই আমরা করতে পারি, যেটা দেখলে আমরা প্রবাবিলিটি বলতে পারি যে বাচ্চাটির ভবিষ্যতে অটিজম হওয়ার চান্সেস কতটা, এবং তার প্রেডিক্টেবিলিটি স্কোর হচ্ছে 66%। ঠিক আছে, তো সেই অ্যাসেসমেন্টটা যদি আমরা করি, যদিও ইন্ডিয়াতে সেই সংখ্যাটা খুব কম অ্যাসেসমেন্টের সার্টিফাইড লোকের, তো সেই অ্যাসেসমেন্টটা করলে আমরা কিছুটা প্রবাবিলিটি পাই। আর এছাড়া যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে 3 ইয়ার্সের পরেই আমরা ডায়াগনোসিস করতে পারি, আচ্ছা, কনফার্মেটরি ডায়াগনোসিস কি হ্যাঁ বাচ্চাটার অটিজম আছে। এই যে 3 ইয়ার্সের পর ডায়াগনোসিস করেন, তাহলে কিভাবে ডায়াগনোসিসটা করা হয়? কোনো টেস্ট, কোনো রকম প্রসেস? সেক্ষেত্রে একটা স্কেল আছে আমাদের ইন্ডিয়াতে যেটা খুব পপুলার, সেটা হচ্ছে ঈশা। সেক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার একটি বাচ্চার সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং তার সাইকোলজিক্যাল, সোশ্যাল এবং তার কগনিটিভ বিভিন্ন ডোমেনকে অ্যাসেস করে, এবং এই যে বললাম যে সোশ্যাল ইস্যুস, কমিউনিকেশন ইস্যুস, তার সাথে কিছু সেন্সারি ইস্যুস, তো এইগুলোর প্যারামিটারকে দেখে তারপরে একটা স্কোরের অনুযায়ী আমরা বলতে পারি যে বাচ্চাটি অটিজম আছে, আর থাকলেও কতটা কোন ডোমেনে আছে, মডারেটে আছে, মাইল্ডে আছে, অথবা বা প্রচণ্ড সিভিয়ার কন্ডিশনে আছে। ঠিক আছে, আমরা এই কন্ডিশনগুলো নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা স্বাস্থ্য সংক্রান্ত যে যে ধরনের ইনফরমেশন জানতে চাই অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখবেন। আপনারা সরাসরি আমাদের মেসেজ করতে পারেন। অ্যাক্সলেপিয়া হেলথ সবসময় রয়েছে আপনাদের পাশে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেতে অবশ্যই ফলো করুন অ্যাক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ, অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেল এবং একই সঙ্গে অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেল। আর যারা যারা এখনও পর্যন্ত অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর স্ক্রিনে দেওয়া টেলিমেডিসিনের নাম্বারে আপনারা কল করতে পারেন, এবং আপনাদের সন্তানের যদি কোনো ধরনের এই ধরনের সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন। টিম অ্যাক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে স্যার যে 3টে ভাগে ভাগ করলেন যে কীভাবে বাচ্চাদের অটিজম বোঝা যায় এবং তাদের কী মানে প্যারামিটার রয়েছে, এবার সেই জায়গায় দাঁড়িয়ে স্যার একটা কথা বলুন, 3টে যে ভাগ করছেন তাদের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হয় এবং ট্রিটমেন্টটা কী? দেখো, যখন আমরা অটিজম ডায়াগনোসিসে আসার কথা বলছি, তার আগে আমাদেরকে দেখতে হবে যে অটিজমটা কোথা থেকে অরিজিনেট হচ্ছে, কোনটা ফ্যাক্টর ছিল যেটার কারণে অটিজমটা পুশ পেয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেমন আমি বললাম যে জেনেটিক্সের একটা বড় ভূমিকা আছে, সেরকম কিছু জিন আছে, যেমন HCN1, তারপরে SCN1, তারপরে ক্যাকনা বলে একটা জিন আছে। তো এই যে জিনগুলো কি করে, তার বিভিন্ন প্রভাব বিস্তার করে, এবং তার কারণে শুধু অটিজম যে আছে তা নয়, তার সাথে আরও সমস্যা আসে। যেমন ধরো সিজার, খিঁচুনি যেটাকে আমরা বলি, তর্কা বাচ্চাদের ক্ষেত্রে। এবং এই যেমন SCN1 যদি জিনটার কোনো মিউটেশন থেকে থাকে কোনো বাচ্চার মধ্যে, তার মধ্যে ফোকাল সিজার বা এই ধরনের সমস্যা দেখা যায়। এই যে আমরা অটিজমের একটা সিমটম হিসাবে যখন ধরি যে বাচ্চা একটু যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছে, সেই হারিয়ে যাওয়াটা কখনো ফোকাল সিজারের জন্যও হতে পারে। আচ্ছা, এবার ফোকাল সিজার এই জন্য বলছি, অটিজম যখন ডায়াগনোসিস করছে, ইটস নট অ্যাবাউট মানে সিমটম, কালেকটিভ সিমটমস, বাট আমাদেরকে দেখতে হবে যে কোথা থেকে সেটা এসছে এবং তার সাথে আরও কোনো কিছু আছে কিনা। কারণ এখন বিজ্ঞান অনেকটা এগিয়েছে। এই যেমন ক্যাকনা জিনটার কথা বললাম, সেই সমস্যা থাকলে আমরা দেখেছি যদি একটু লো কার্বোহাইড্রেট যুক্ত ডায়েট দেওয়া হয়, সেক্ষেত্রে বাচ্চার কিন্তু যথেষ্ট উন্নতি দেখা যায়। আচ্ছা, মানে বাচ্চা একটু নিজেকে সামলে নিতে পারে। আচ্ছা, এই প্রসঙ্গে আগে একটা কথা জিজ্ঞেস করে নেব, যে সমস্ত বাচ্চাদের ধরুন অটিজম আছে, তারা কি একেবারে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে বা ট্রিটমেন্ট প্রসিডিওরের মাধ্যমে? এইটা ডিপেন্ড করবে যে বাচ্চাটার সমস্যাটা
কতটা কতটা গভীর। গভীর। এবার যদি দেখা যায় ধরুন রেট সিনড্রোম বলে একটি জেনেটিক কন্ডিশন আছে বা ফ্রাজাইল এক্স, সেক্ষেত্রে আমরা যেটাকে নিউরোটিপিক্যাল বলি সেই জিনিসটা হয়তো নাও হতে পারে, কিন্তু আবার অন্যান্য ক্ষেত্রে অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি বাচ্চা কিন্তু হয়তো একটু পিছিয়ে থাকে, কিন্তু তাদের মানসিক বয়সটা শারীরিক বয়সের তুলনায় একটু হয়তো গ্যাপ থাকে, কিন্তু তারা কিন্তু নিজেকে আস্তে আস্তে সামলে নিতে পারে যদি আমাদের অ্যাজ আ সোসাইটি আমরা তাদেরকে সঠিকভাবে নার্চার করতে পারি। আচ্ছা, তো এই সঠিকভাবে নার্চার করার ক্ষেত্রে আপনি কি বলবেন? সব থেকে বড় ভূমিকা থাকে হচ্ছে প্যারেন্টসদের। আমি মানে যখনই কোনো বাচ্চা আমার কাছে আসে, আগে আমরা বাচ্চার শারীরিক, মানসিক এবং সোশ্যাল সমস্ত একটা অ্যানালিসিস করি এবং দেখি বাচ্চাটা কোথায় কোথায় এফেক্টেড আছে, কারণ ট্রিটমেন্ট ততটুকুই দরকার যে জায়গাটুকু এফেক্টেড। হ্যাঁ, ঠিক আছে। এবার এই যখন আমরা পেয়ে যাই যে কোন কোন জায়গায় সমস্যা আছে, এবার সেখানে সেখানে যদি ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়, যে প্রফেশনাল এই জায়গাটার জন্য বেটার এবং অনেক বেটার আন্ডারস্ট্যান্ডিং রাখে বা ট্রিট করে, তাদের কাছে পাঠিয়ে দিলে সেই এরিয়াগুলো যখন ট্রিটেড হয় এবং সেই বাচ্চাটা আস্তে আস্তে আমরা দেখেছি নর্মাল স্কুলে পড়ে, হয়তো একটু পিছিয়ে আছে, একটু তাকে সাপোর্ট দিতে হচ্ছে, বাট সে মেন স্ট্রিম লাইফস্টাইলে আস্তে আস্তে ফিরে আসতে শেখে। আচ্ছা স্যার, এক্ষেত্রে কি মেডিকেশনসের কোনো ভূমিকা আছে? হ্যাঁ, এটা একটা বড় মিথ যে বাবা মারা মেডিকেশন একদমই করাতে চায় না। ঠিক আছে, দেখুন যদি এমন কিছু, অটিজম তো শুধু একা আসে না, তার সাথে আরও অনেক সমস্যা আসে। ওসিডি আসে, টিক্স আসে, তার সাথে ওডিডি আসে, এডিএইচডি আসে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিন দিলে অনেকটা হেল্প পাই। আচ্ছা, মানে সমস্যাগুলো কিছুটা কন্ট্রোল করা যায়। হ্যাঁ, বাচ্চাটার এই এডিএইচডি সমস্যাটাকে আমরা মেডিসিন দিয়ে কন্ট্রোলে রাখতে পারবো, এবং বাচ্চাটা যদি ছটফট কম করে তার ক্ষেত্রে লার্নিংয়ের অনেক সুবিধা হয়ে যায়। হ্যাঁ, একদমই তাই। এবার যদি লার্নিংটা আমি এনহ্যান্স করাতে পারি, তখন কি হচ্ছে, সে আস্তে আস্তে আমাদের যে আমরা যেভাবে তাকে টিচ করতে চাইছি সেগুলো আস্তে আস্তে বুঝতে শিখছে। আচ্ছা স্যার, আপনি তো এত বছর ধরে কাজ করছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়েও বাবা মায়েদের মধ্যে বা সোসাইটির মধ্যে কোন মিথটা সব থেকে বেশি কাজ করছে? এক্ষেত্রে আমি দেখেছি সব থেকে বড় যেটা মায়েরা এবং বাবারা ভুগে, সেটা হচ্ছে নেক্সট ইস্যু নেওয়ার ক্ষেত্রে, নেক্সট চাইল্ড নেব কি নেব না। তো এক্ষেত্রে দেখুন এখন জেনেটিক্স অনেকটা এগিয়ে গেছে, তো আমি বলবো এই জন্য প্রপার ডায়াগনোসিসটা করুন। প্রপার ডায়াগনোসিসটা একমাত্র আপনাকে পথ দেখাতে পারবে। অবশ্যই চান্সেস থাকে, যদি বেসিক্যালি আমরা দেখেছি অটিজমের ক্ষেত্রে ফিমেল অ্যান্ড মেল রেশিও হচ্ছে 1:4, মানে ছেলেদের মধ্যে সংখ্যাটা অনেক বেশি দেখা যায়, কারণ ওয়াই লিঙ্কড কিছু জিনের মধ্যে তারতম্য ঘটে। কিন্তু যদি আমরা দেখেছি মেয়েদের ক্ষেত্রে যখন অটিজমটা হচ্ছে, তার প্রভাবটা কিন্তু অনেক বেশি, তার ইন্টেন্সিটিটা অনেকটা বেশি হয়। এবং কোনো মেয়ে সিবলিংয়ের মধ্যে যদি অটিজম থাকে এবং পরবর্তী সিবলিংয়ে কিন্তু চান্সেসটা অনেক বেড়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এই জন্য বলছি যে প্রপার ডায়াগনোসিসটাই একমাত্র আপনাকে গাইড করতে পারে, যাতে ইচ অ্যান্ড এভরিথিং আমরা পিক আপ করতে পারি যতটুকু এখন সায়েন্সের কাছে আছে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা যদি করতে পারি, একটা হোল মানে কি বলবো, যেটাকে আমরা বাংলায় বলি ঠিকুজি কুষ্টি, সেই বাচ্চাটির একটা দেওয়া সম্ভব হতে পারে। একদমই তাই। এই যেমন আমি বললাম ফোকাল সিজার বা সিজারের ক্ষেত্রে, এগুলো কখনো ছোট বাচ্চার হয়, এবং যখন বাচ্চা অ্যাডোলেসেন্সে যায়, মানে পিউবার্টি আস্তে আস্তে আসছে, সেই সময়টাও হয়। কারণ অটিজম কি হচ্ছে, এই যে আমাদের নিউরাল কানেকশনগুলো আমাদের ব্রেনে আছে, তার সংখ্যাগুলো অনেক বেশি এবং মিসম্যানেজমেন্ট হয়ে রয়েছে। মানে আমরা যেটা মেডিকেল টার্মে বলি নিউরাল প্রুনিং। নর্মাল আমরা যেটা নিউরোটিপিক্যাল পপুলেশন, তাদের ক্ষেত্রে ছোটোবেলায় অটোমেটিক্যালি ওটা হয়ে যায়, একদম। অটিজমে সেটা হয় না। আচ্ছা, এই জন্য কি হয়, তারা দুনিয়াটাকে একটু অন্যভাবে পারসিভ করতে শুরু করে। তাদের সেন্সারি, আমরা যে সব আমাদের 7খানা সেন্সেস দ্বারা আমাদের পরিবেশটাকে জানছি, বুঝছি, সেটা তাদের বোঝার ক্ষেত্রে কিছু ডিফিকাল্টি হয়, বা কখনো কখনো তারা নিজেকে গুটিয়ে নিতে চায়, তাদের সেন্সেসগুলো তাকে যেভাবে স্টিমুলেট করে। তো এই ডিফিকাল্টিসগুলো হয় বলে বাচ্চাটা কি হয়, আমরা দেখি যে বিভিন্ন ধরনের বিহেভিয়ার, বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যায়। এবার বাবা মা হিসাবে যদি সেই বাচ্চার নজর থেকে দুনিয়াটাকে পারসিভ কীভাবে করছে আমার বাচ্চা দুনিয়াটাকে, সেটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু প্রবলেম ওখানেই 50% সলভ হয়ে যায়। এবং আমাদের প্র্যাকটিসে আমরা সবসময় চেষ্টা করি বাবা মাকে আগে ট্রেন করা, বাবা মা যাতে বোঝে, এবং বাচ্চার যে ডায়াগনোসিসটা বেরোয় সেটাকে বাবা মাকে খুব ভালোভাবে অ্যাওয়্যার করানো, যে ভবিষ্যতে কী কী দিকে খেয়াল রাখতে হবে, কী কী চান্সেস আছে গ্রো করার, ডেভেলপ করার। তাতে কি হলো, বাবা মার কাছে একটা লাইফস্টাইল মানে ম্যানেজমেন্ট সম্পর্কে পথ রইলো যে এরকম হতে চলেছে, আমাকে আগে প্রিকশন নিতে হবে। একদম তাই।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ টিম অ্যাক্সলেপিয়ার তরফ থেকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনার সন্তানের মধ্যে এই ধরনের কোনো সমস্যা যদি কখনো হয়ে থাকে বা আপনি পরিচিত কোনো মানুষকে যদি দেখেন যে তারা তাদের সন্তানকে নিয়ে এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। টিম অ্যাক্সলেপিয়া সবসময় রয়েছে আপনাদের পাশে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর স্যার যে কথাটা বারবার করে বললেন, আমরা যেন আশেপাশের পরিবেশের মানুষদের প্রতি একটুখানি বেশি এমপ্যাথেটিক হই। সকলে খুব ভালো থাকুন। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।